প্রিয় দর্শক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন কর্তৃক বিতর্ক অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি ফারজান আলীনা। আমাদের আজকের বিতর্কের বিষয় আইন নয়, সামাজিক সচেতনতায় শিশু কিশোর ও নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে। আমাদের বিতর্কের পক্ষ দল হিসেবে আছে কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ কুমিল্লা। আমাদের বিপক্ষ দলে আছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। আমাদের আজকের বিতর্ক অনুষ্ঠানে বিচারকরা হলেন বিতার্কিক জনাব ডক্টর মুশফিকুর রহমান, জনাব রাশেদা রৌনক খান, সহযোগী অধ্যাপক নৃবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং জনাব ফিরদৌস বাপ্পি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম, অতিরিক্ত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সভাপতি মহোদয়কে বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠান শুরু করবার জন্য। আজকের বিতর্কের বিষয় হলো আইন নয়, সামাজিক সচেতনতাই শিশু কিশোর এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে। এই বিষয়ের পক্ষে রয়েছে কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ এবং বিপক্ষে রয়েছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। এই বিতর্ক অনুষ্ঠানের প্রথমে আমি পক্ষ দলের প্রথম বক্তা মাইশা রহমান মাহিকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, বর্তমান প্রেক্ষাপটে নারী ও শিশু নির্যাতন একটি গুরুতর সমস্যা। আইন থাকলেও প্রতিদিন নির্যাতন ঘটছে। উদাহরণস্বরূপ বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির 2023 সালের প্রতিবেদন বলেছে প্রতিদিন গড়ে 14 জন নারী নির্যাতনের শিকার হচ্ছে। প্রশ্ন হচ্ছে, কেন আইন থাকা সত্ত্বেও নির্যাতন কমছে না? এর মূল কারণ হচ্ছে সামাজিক সচেতনতা এবং দায়বদ্ধতার ঘাটতি। আজকের এই প্রেক্ষাপটে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে আইন নয়, সামাজিক সচেতনতাই শিশু কিশোর এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধুদের সহ সকলকে আমার সালাম ও শ্রদ্ধা। পক্ষে অবস্থান করছি। সরাসরি সংজ্ঞানে চলে যাই। আইন হলো একটি কাঠামো যা শাস্তি ও অন্যায় প্রতিরোধের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করে ঠিকই, কিন্তু উল্লেখ্য আইন সব জায়গায় পৌঁছাতে পারে না। ব্যক্তি কর্তৃক প্রদত্ত অভিযোগের আলোকে আইন পরিচালিত হয়। সামাজিক সচেতনতা বলতে বোঝায় সমাজের প্রতিটি মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেষ্ট মনোভাব, যেখানে একজন সচেতন নাগরিক অন্যের অধিকার ও নিরাপত্তাকে নিজের দায়িত্ব মনে করে এবং তার প্রতি অন্যায় ঘটলে প্রতিবাদ করার মানসিকতা পোষণ করে। 18 বছর বয়সের নিচে সকলকে শিশু বলা হয় এবং 13 থেকে 18 বছর বয়সীদেরকে কিশোর বোঝানো হয়। নারী হলো সমাজের অর্ধেক শক্তি, যিনি পরিবার, শিক্ষা, অর্থনীতি ও ধারক বাহক হিসাবে সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে অপরিহার্য ভূমিকা পালন করে। সামগ্রিকভাবে শিশু কিশোর এবং নারীদের নিরাপত্তা বলতে বোঝানো হচ্ছে শিশু কিশোর এবং নারীরা শারীরিক, মানসিক এবং সামাজিক নির্যাতন, হয়রানি ও সহিংসতা থেকে মুক্ত থেকে নিরাপদ জীবনযাপন করতে পারা। আজকে 3টি ক্ষেত্র দ্বারা আমাদের বিতর্কের বিষয়টি প্রমাণ করে যাব। প্রথমত, সামাজিক দায়বদ্ধতার প্রতি সচেষ্ট মনোভাব সমাজকে নিরাপদ করে তোলে। সামাজিক সচেতনতার স্থায়ীভাবে সমাজের নিরাপত্তার দেয়াল গড়ে তোলে। তৃতীয়ত, আইন প্রয়োগের সীমাবদ্ধতা। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আজকে আমাদের প্রথম ক্ষেত্রটি ছিল সামাজিক দায়বদ্ধতার প্রতি সচেষ্ট মনোভাব সমাজকে নিরাপদ করে তোলে। লক্ষ্য করুন, মাত্র 13 বছর বয়সে ঢাকা ধামরাইয়ের মেয়ে অ্যাসিড হামলার শিকার হন এবং পরবর্তীতে সামাজিক হয়রানির শিকার হন। তথ্যসূত্র বিবিসি বাংলা। আজ যদি সমাজ সচেতন হতো, সমাজের প্রত্যেক মানুষ সচেতন হতো, তাহলে অনিকা মাহিনের সাথে এই অঘটন ঘটতো না। প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন থেকে গেল, কেন আইন থাকা সত্ত্বেও অনিকা মাহরিনের দ্বিতীয়বার সামাজিক হয়রানির শিকার হতে হলো? জনসমক্ষে নারীর নিরাপত্তা আইন ধারা নয়, বরং সচেতন মানুষদের দায়িত্বশীল আচরণ ধারা বেশি টিকেছে। মাননীয় সভাপতি, সচেতন মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন বলেই আইনের উৎপত্তি ঘটেছে। আশা করছি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আমাদের সাথে একই সুরে একমত হয়ে বলবেন সামাজিক সচেতনতাই শিশু কিশোর এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে। ধন্যবাদ সভাপতি। ধন্যবাদ মাইশা। বিতর্ক অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বিপক্ষ দলের প্রথম বক্তা স্বস্তিকা সাহা মনকে অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য। শরৎচন্দ্র বলেছিলেন, মানবতা মানুষের ভেতর গড়ে ওঠে প্রেম এবং বিশ্বাসের মাধুর্যে, কিন্তু অপরাধী তো প্রেম বোঝে না, বিশ্বাস বোঝে না, সে কেবল ভয় পায় শাস্তিকে। সামাজিক সচেতনতা যেমন ফুলের মাধুর্য, তেমনি আইন হচ্ছে সেই কাঠের প্রহরী যা ফুলকে রক্ষা করে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে। আজকের নির্ধারিত বিষয় আইন নয়, সামাজিক সচেতনতায় শিশু কিশোর এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে। বিপক্ষে আমার সুদৃঢ় অবস্থান। দলের প্রথম
বক্তা হিসেবে আমি যথাযথ সংজ্ঞায়ন করে যাচ্ছি। মাননীয় সভাপতি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেলির মতে আইন হচ্ছে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত এমন কতগুলো সুযোগ সুবিধা যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পথকে সুগম করে। সামাজিক সচেতনতা বলতে আমরা একটি মানসিক ধারণাকে বোঝাচ্ছি যা ক্ষেত্র এবং পাত্র বিশেষে ভিন্ন ভিন্ন হতে পারে। আজকের বিতর্কের বিষয়ের সাথে প্রত্যয় যুক্ত করে সামাজিক সচেতনতাকেই শিশু কিশোর এবং নারীদের রক্ষার মূল নিয়ামক হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু আমরা বলছি সামাজিক সচেতনতা নয়, বরং আইন এবং আইনের কঠোরতম প্রয়োগই পারে নারী এবং শিশুদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে। মাননীয় সভাপতি, বিবিসির এক তথ্য মতে বিশ্বের মোট 54টি উন্নয়নশীল দেশগুলোতে ডোমেস্টিক ভায়োলেন্স এর আইনের প্রবর্তন করা হয়েছে এবং সেই আইনের মাধ্যমে মোট 56% পর্যন্ত গৃহ নির্যাতন কমিয়ে আনা সম্ভব হয়েছে। মাননীয় সভাপতি, আইন সমাজে একটি শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতার সৃষ্টি করে। এই শৃঙ্খলার মধ্যে নারী এবং শিশুরা নিরাপত্তা খুঁজে পায়, কিন্তু সামাজিক সচেতনতা সেই শৃঙ্খলা তৈরি করতে পুরোপুরিভাবে সক্ষম নয়। প্রতিপক্ষ, আমরা যদি আজকে মেনেও নেই যে সামাজিক সচেতনতা একজন নারী এবং একজন শিশু কিশোরকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে, তাহলে সে একই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি কি আমাকে এইটুকু নিশ্চয়তা দিতে পারবেন যে সেই সামাজিক সচেতনতা আইনের কঠোরতম প্রয়োগ ছাড়া বাস্তবায়িত হবে? অপরাধকে যদি আইনের দ্বারস্থই না করতে পারেন, শুধুমাত্র সামাজিক সচেতনতা দ্বারা সেই অপরাধকে রোধ করা সম্ভব হয় না। অপরদিকে ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং কানাডার মতো দেশগুলো কিন্তু শুধুমাত্র তাদের কঠোর এবং শক্তিশালী আইনের কারণে নারী এবং শিশুদের সুরক্ষায় শীর্ষে অবস্থান করছে। প্রতিপক্ষ আইনি সহায়তা ছাড়া সামাজিক সচেতনতা অকার্যকর। পরিশেষে সমাজের প্রতিটি নারী এবং শিশু কিশোরদের উদ্দেশ্যে বলতে চাই, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। হ্যাঁ মাননীয় সভাপতি, আজ সমাজের প্রতিটি নারী ও শিশুকে আইনের মাধ্যমে এই নির্মম বাস্তবতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করতে হবে, এবং যার জন্য প্রয়োজন হবে আইন এবং আইনের কঠোরতম বাস্তবায়ন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিত সকলকে। ধন্যবাদ স্বস্তিকা। বিতর্ক অনুষ্ঠানের এই পর্যায়ে আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা মাউদা সুলতানাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে এই মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন আইন প্রয়োগের মাধ্যমে তারা নারী ও শিশু কিশোরদের নিরাপত্তা প্রদান করবেন। যেখানে বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা ও সুখী দেশ হলো ফিনল্যান্ড, সেখানে তাদের দেশে আইন নয়, সামাজিক সচেতনতার মাধ্যমে সবাই নিরাপদ আছে। মাননীয় সভাপতি, সামাজিক সচেতনতা স্থায়ীভাবে সমাজের নিরাপত্তার দেয়াল গড়ে। সামাজিক সচেতনতা স্থায়ীভাবে সমাজে একবার স্থাপন করতে পারলেই তা চিরকাল থেকে যায়। মাননীয় সভাপতি, একজন সচেতন নাগরিক জানেন তার নীরবতা ও উদাসীনতা অপরাধকে প্রশ্রয় দেয়। মাননীয় সভাপতি, একজন অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখবে, তখন আর কোনো অপরাধীরাই অপরাধ করতে পারবে না। যখন বাংলাদেশে 1 থেকে 14 বছর বয়সী শিশুদের মধ্যে আনুমানিক গড়ে 10 জন শিশুর মধ্যে 9 জন শিশুই সহিংস পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তথ্যসূত্র ইউনিসেফ বাংলাদেশ 13 জুন 2024। সেখানে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কখনোই বলতে পারবে না যে আইনের মাধ্যমে তারা সামাজিক নিরাপত্তা ছাড়া নারী ও শিশু কিশোরদের সর্বোচ্চ নিরাপত্তা দিবে। আইন কখনোই সামাজিক সচেতনতা ছাড়া নারী ও শিশু কিশোরদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারবে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। ধন্যবাদ মাউদা। বিতর্কের এ পর্যায়ে আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সাবিহা ইসলাম বর্ষাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। প্রত্যেকটি নারী এবং শিশুরাই চেয়েছে সমাজে মাথা উঁচু করে বাঁচতে, কিন্তু নির্যাতন, অত্যাচার, বাল্যবিবাহ ও যৌতুক প্রথার নিকষ কালো আধারে নেপোলিয়ন বোনাপার্টের সেই জাতিগলার নারী এবং নজরুলের সাম্যবাদের নারী আজ প্রশ্নবিদ্ধ। সেই প্রেক্ষাপটে আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে আইন নয়, সামাজিক সচেতনতায় শিশু কিশোর ও নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন সামাজিক সচেতনতার দায়বদ্ধতার কথা, কিন্তু প্রতিপক্ষ সামাজিক দায়বদ্ধতা তখনই কার্যকর হবে যখন আইন বাস্তবায়িত হবে। কুড়িগ্রামের সচেতনতার বার্তা দিয়ে নারী নির্যাতন বন্ধ করতে গিয়ে যখন একজন নারীকে ধর্ষণের শিকার হতে হয়, অর্থাৎ আজকে আপনারা যাদের মাধ্যমে সচেতনতার বার্তাটি জনসাধারণের কাছে পৌঁছে দিতে যাচ্ছেন, তারা যখন সামাজিক নিরাপত্তাহীনতায় ভোগে, ঠিক সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনাদের অবস্থা থেকে বলতে বাধ্য হচ্ছি কি সুন্দর আপনাদের সমাজ ব্যবস্থা আর কি সুন্দরী আপনাদের সচেতনতার দৃষ্টান্ত। ঠিক এই প্রেক্ষাপটে প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই সামাজিক নিরাপত্তাহীনতা আপনারা কিভাবে দূর করবেন? মাননীয় সভাপতি, রংপুরের ভ্রাম্যমাণ আদালতের উদ্যোগে 2023 সালে 5 দিনে 200টিরও বেশি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। তথ্যসূত্র কালের কণ্ঠ 4 ফেব্রুয়ারি 2023। যারা বাল্যবিয়ে দিচ্ছিল তারা কিন্তু খুব ভালো করে জানে যে বাল্যবিয়ে ঠিক নয়, তারপরও তারা এই কাজটি করেছে। এই পূর্ব থেকে সচেতন মানুষগুলোর অপরাধ কিন্তু আমরা কখনোই সামাজিক সচেতনতা দিয়ে দমন করতে পারবো না। তাই যত যাই প্রভাবক, নিয়ামক, সহযোগ বিষয়বস্তু যাই থাকুক না কেন, আইনই পারে শিশু কিশোর এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে। অর্থাৎ
আইনই পারে শিশু কিশোর ও নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী আইন না থাকলে নারীর ও শিশু সুরক্ষা সম্ভব নয়। সবশেষে বলতে চাই, আইনের মাধ্যমে নিরাপদ হোক নারী শিশুর জীবন, ন্যায়ের আলোয় গড়ে উঠুক ভবিষ্যৎ ভুবন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বর্ষা। বিতর্ক অনুষ্ঠানের এই পর্যায়ে আমি পক্ষ দলের দলনেতা মানহা মারুফ চৌধুরীকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। শুরু করছি বিপক্ষ দলীয় বক্তাদের শুভেচ্ছা জানিয়ে, কারণ আপনারা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন যে সুন্দর সুন্দর কথা বলে বিতর্কের মঞ্চে বক্তব্যের শ্রুতি মাধুর্যতা বৃদ্ধি করা যায়, কিন্তু নিজেদের যুক্তিহীন যুক্তির যৌক্তিকতা প্রমাণ করা যায় না। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এই মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকের এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের বিষয়টি নির্ধারিত হয়েছে আইন নয়, সামাজিক সচেতনতার মাধ্যমে শিশু কিশোর এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে। প্রথম বক্তা যখন আইনের প্রয়োগের কথা বলে গেলেন, তখন আমার বলতে হয় আমার দেশের বর্তমান প্রেক্ষাপটে আইনের অকার্যকরিতা আমাদের বলতে বাধ্য করে সামাজিক সচেতনতাকেই আসল প্রতিরোধে এগিয়ে রাখা উচিত। যখন মানুষ দায়িত্বশীল হতে শিখে, প্রতিবেশীর খেয়াল রাখে, পরিবারের ছেলে মেয়ের প্রতি সমান আচরণ প্রদর্শন করা হয়, তখন অপরাধ ঘটার আগেই থেমে যায়। বিজ্ঞ প্রতিপক্ষ শিশু নির্যাতন, গৃহকর্মী নির্যাতন, যৌতুকের দায় পরিবার কর্তৃক নির্যাতন, আড়ালে সংগঠিত হওয়া এ সকল অপরাধ আইনের ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। সেক্ষেত্রে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নিঃশব্দে নিঃশেষ হওয়া আড়ালে থাকা মানুষগুলোকে কোন আইন এসে রক্ষা করবে? মাননীয় সভাপতি, আমরা বলছি না নারী, শিশু এবং কিশোরদের নিরাপত্তায় আইনের ভূমিকা অপ্রতুল, তবে প্রশ্ন যখন সর্বোচ্চ নিরাপত্তা, ঠিক এই জায়গায় আমাদের বিরোধিতা। অর্থাৎ মাননীয় সভাপতি, সর্বোচ্চ নিরাপত্তা দিতে আইনের চেয়ে সামাজিক সচেতনতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর বলে মনে করছি। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের প্রতিপক্ষরা যখন একই সুরে সামাজিক সচেতনতার থেকে আইনকে বেশি জোর দিতে চায়, তখন তাদের এটা মাথায় রাখতে হবে আমাদের দেশের সামাজিক অবস্থানগত দিক থেকে মানুষের মন মানসিকতা কেমন। এখনও দেশের গ্রামের একটি অংশ কুসংস্কারাচ্ছন্ন, ধর্মীয় সামাজিক অনুশাসনের জাতাকলে আবদ্ধ। তাদের কিছু নিজস্ব মূল্যবোধ আছে আধুনিক সমাজের প্রতি উনিহা। এই অবস্থায় আইন কেবল কাগজের বাগ মাত্র। তাদের মন মানসিকতার উন্নতি কেবল সামাজিক সচেতনতা দিয়েই সম্ভব। দ্বিতীয় বক্তা যখন প্রশ্ন করে গিয়েছিল যে আমরা কিভাবে দেশকে অপরাধ মুক্ত করব, তখন আমি আপনাদেরকে আবারও বলতে চাই, কেবল সামাজিক সচেতনতার মাধ্যমে দেশকে অপরাধ মুক্ত করা সম্ভব। শুধুমাত্র মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে পারলে আমার দেশের এই সক্ষমতা সম্ভব। ধন্যবাদ। ধন্যবাদ মানহা। বিতর্ক অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বিপক্ষ দলের দলনেতা সঞ্জিদা তালুকদার সিনহাকে তার বক্তব্য দেবার জন্য অনুরোধ করছি। 21টি নগরী হেঁটেছি, 21টি প্রদেশ ঘুরেছি, 21 নারীকে সতীদাহ প্রথায় পড়তে দেখেছি, 21,000টি কথা বলেছি, আমার 21টি কথাও বাস্তবায়িত হয়নি। ক্ষুদ্রাজা রামমোহন রায় সামাজিক সচেতনতায় ব্যর্থ হয়ে আইনের আশ্রয় নিয়ে সতীদাহ প্রথা রোধ করেছিলেন। ঠিক এমন একটি বাস্তবতায় দাঁড়িয়ে আজ আমার প্রতিপক্ষ দলের 3 জন বক্তাই বারবার সামাজিক সচেতনতার কথা বলে যাচ্ছেন, কিন্তু প্রতিপক্ষ সামাজিক সচেতনতার ভিত্তিতে রচিত হচ্ছে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে। সুতরাং আপনাদের সামাজিক সচেতনতা কেবল একটি নিয়ামক মাত্র। প্রতিপক্ষের সচেতনতার বাণী শুনে হতাশ হয়ে যায় যখন মনে পড়ে তোফাজ্জলের হত্যাকাণ্ডের কথা। হত্যাকারীরা কিন্তু সকলেই ছিল শিক্ষিত এবং যথেষ্ট সচেতন। মাননীয় সভাপতি, যখন আমরা এই হত্যাকারীদের শাস্তি প্রদান করব, তখন এই অপরাধী সহ তার আশেপাশে সকলেই কিন্তু অপরাধ করতে দুবার ভাববে। মাননীয় সভাপতি, আজ আমরা বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদ পুষ্ট 21 শতাব্দীর উৎকর্ষ মণ্ডলীর দুয়ারে দাঁড়িয়ে আছি, অথচ ক্রমাগত অগ্রসরমান এই শতাব্দীর আলো ঝলমলে পৃথিবীতে দাঁড়িয়েও নারী, কিশোর ও শিশুরা আজ বড় অসহায়, বড় বিপর্যস্ত। যখন অসহায়তার ঘটনাগুলো আজও আমাকে দেখতে হয়, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। 2002 সালে যখন বাংলাদেশে এসিড সন্ত্রাসের শিকার ছিল 498 জন নারী, যা বর্তমানে 10 জনেরও নিচে। এর কারণ হলো 2002 সালে যখন আইন প্রণয়ন করা হয়েছিল, তখন আইনে জরিমানা এবং কঠোর শাস্তির বিধান করা হয়েছিল। উদাহরণস্বরূপ বলতে পারি, আগে বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হতো মিনুকে এসিড ছোড়ার প্রতিবাদে জলিলের বাড়ি ঘেরাও করা হবে, কারণ আইনে আছে এসিড সন্ত্রাসের বিচার 90 দিনের মধ্যে করতে হয়। প্রতিপক্ষ এটাও কিন্তু আইনের কারণে সামাজিক সচেতনতা সৃষ্টির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আইনের কঠোর প্রয়োগ মানুষের মনে ভীতির সঞ্চার করে। দৃষ্টান্তমূলক শাস্তি একজন মানুষকে কুপ্রবৃত্তি থেকে দূরে রাখে। পরিশেষে তাই বলতে চাই, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। হ্যাঁ প্রতিপক্ষ, আমরা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সাম্যের গান গাইতে চাই। আইনের কঠোর প্রয়োগের বাস্তবায়নের মাধ্যমে শিশু, কিশোর ও নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের মধ্যে দিয়ে গড়ে তুলতে চাই একটি সোনার বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সঞ্জিদা। আমাদের ফলাফল আসতে কিছু সময় লাগবে। এর মধ্যে আমি অনুরোধ করছি আমাদের বিচারক মণ্ডলীর মধ্য থেকে বিতর্কে অংশগ্রহণকারীদের উপস্থাপনা বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য জনাব ফেরদৌস বাপ্পীকে। কিছু কিছু জিনিস যদি আমাদের বিতার্কিকরা একটু খেয়াল রাখে তাহলে খুব ভালো হয়। যেমন বিশেষ করে উচ্চারণের ব্যাপারটা, কিছু কিছু শব্দ খুব কানে লাগছিল, যেমন প্রেক্ষাপট নয় প্রেক্ষাপট, তারপরে ছিল শ্রদ্ধা নয় শ্রদ্ধা,
তালিবস্য রফলা, শ্রদ্ধা। বলতে, বলতে না বলতে, ঠিক আছে, করতে, হ্যাঁ, এরকম প্রথম না প্রথম, এই শব্দগুলো উচ্চারণ করার ব্যাপারে যত স্পষ্ট করে সুন্দর করে বলা যায়, তখন হয় কি আপনার বলা কথাটাও শুনতেও মধুর লাগে। বিতর্ক মানে হচ্ছে বিশেষ ধরনের তর্ক, যার মধ্যে সৃজনশীলতা থাকবে, যার মধ্যে উচ্চারণটা হবে খুব সুন্দর, এবং এমন সুন্দর করে আমি কথাটা বলবো যেন আমার বিপক্ষের মানুষ তিনিও যেমন মন দিয়ে শোনেন, দর্শক যারা আছেন তারাও যেন মুগ্ধ হয়ে শোনেন, এবং তারা যেন মনে করেন যে আমি যেটা বলছি সেটাই ঠিক। এবং এটা মানে বলার ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে আমি কত সুন্দর করে আমার বক্তব্যটাকে উপস্থাপন করছি। ঠিক আছে, এবার আসি আমাদের আজকের বিষয়ের যে প্রেক্ষাপট সেটা সম্পর্কে। চারটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে আইন, আরেকটা ছিল হচ্ছে যেটা এখানে আসেনি সেটা হচ্ছে আইনের প্রয়োগ। বাংলাদেশে কিন্তু নারী ও শিশু নির্যাতন মোকাবিলায় যথেষ্ট কড়া কড়া আইন আছে, ভীষণ কঠিন সব আইন আছে। মুশকিলটা হচ্ছে আইনের প্রয়োগটা হচ্ছে না। তারও কারণ আছে, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে 18 কোটি লোক প্রায়, তার বিপরীতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য আছেন মাত্র 2 লাখের কিছু বেশি। সুতরাং এত অল্প সংখ্যক লোক দিয়ে আইন প্রয়োগ করাটা আসলে খুবই কঠিন। তাহলে কি করতে হবে? এই ক্ষেত্রেই আসে জনসচেতনতার বিষয়টি। আমাদের জনসচেতনতা যত বাড়বে, আমরা যত জনসম্পৃক্ত হব এবং যত বেশি করে আমরা মানুষের মধ্যে এই সচেতনতাটা গড়তে পারবো যে এগিয়ে আসুন, প্রতিরোধ করুন। পক্ষ দলের নেত্রী তিনি খুব সুন্দর করে বলেছেন যে আমাদের ব্যাপারটা আসলে দুর্ঘটনা ঘটা বা অপরাধ ঘটা নয়, আমাদের লক্ষ্য হচ্ছে যে অপরাধটাই যেন না ঘটে, আইনের ওই পর্যন্ত যেন যেতেই না হয়, আমাদের কোনো বাচ্চা, আমাদের কোনো নারী যেন আক্রান্ত না হয়। সেটা করতে হলে কি করতে হবে? সচেতনতা সৃষ্টি করতে হবে, যেটা করা যাবে না। মুশকিল হচ্ছে যে আমরা এখন অনেক বেশি করে নিজেরা নিজেদের স্বার্থটা অনেক বেশি দেখছি। আমরা কোথাও অন্যায় হচ্ছে দেখলে, কোনো অপরাধ হচ্ছে বা হতে পারে এটা জানা সত্ত্বেও আমরা এগিয়ে আসছি না, আমরা দূর থেকে দাঁড়িয়ে থাকছি, মোবাইলে ভিডিও করছি, কিন্তু আমরা দৌড়ে গিয়ে কিন্তু থামাচ্ছি না। অপরাধ করছে হয়তো 1 জন 2 জন, আমরা দাঁড়িয়ে দেখছি 20 জন। আমরা যদি 2টো লোক এগিয়ে যাই, যারা অপরাধ করে তারা কিন্তু সবসময় ভীতু, 2টো লোক এগিয়ে গেলেই কিন্তু অপরাধটা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার যে আজকাল আমরা অপরাধ থামানোর দিকে এগিয়ে যাচ্ছি না। তাহলে কি এই জনসচেতনতাটা আমাদের দরকার, যে দয়া করে অপরাধ হবার আগে এটাকে থামান। যদি আপনার কাছে কোনো তথ্য থাকে তাহলে পুলিশকে জানান, 999-এর সদ্ব্যবহার করুন, তাই না? আরেকটা ব্যাপার খুব সুন্দর করে আপনারা তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে আইন আছে, আইনের প্রয়োগও আছে, দুটোই ঠিক আছে, কিন্তু আইন আদালতে গিয়ে আমাদের নারী এবং শিশু নির্যাতনের সুরাহা হচ্ছে না, দিনের পর দিন লাগছে, মামলা জটে পড়ে যাচ্ছে, তাই না? বিভিন্ন কারণে তারা সঠিক বিচার পাচ্ছেন না। সেটাও একটা জায়গা, সেটাও আমাদের ঠিক করতে হবে। কেবল আইন প্রয়োগ করা কিংবা সচেতনতার মাধ্যমে এটা আমরা ঠিক করতে পারবো না। আমাদের রাষ্ট্রীয় কাঠামোর এই যে দুর্বলতাগুলো আছে এগুলো আমাদের ঠিক করতে হবে। তারপরে কঠোর আইন করা হলো যে অ্যাসিড ছুঁড়ে মারলেই মৃত্যুদণ্ড, এবং 2-1টি দৃষ্টান্তমূলক শাস্তি দেবার পরে বাংলাদেশে অ্যাসিড সন্ত্রাস এখন প্রায় শূন্যের পর্যায়ে চলে এসছে। তার মানে আইন প্রয়োগ করলে, আইন তৈরি করলে কাজ হয়। একই সাথে আমরা যদি সামাজিক সচেতনতা, একটু আগে বলছিলাম আমরা যে আইন আছে যে 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না, বাবা মা জানে, আত্মীয় স্বজন জানে, ঘটক জানে, যারা বিয়ে করতে আসছে তারাও জানে, কিন্তু সমাজ সচেতন হচ্ছে। এখন মেয়েরা নিজেরাই ফোন করে 999-এ বলছে যে আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, বা পাড়া প্রতিবেশীরা, তার বন্ধুরা ফোন করে জানিয়ে দিচ্ছে যে ওকে 18 বছরের আগেই বিয়ে দিচ্ছে। তাহলে সমাজ সচেতন হচ্ছে, ফলে অপরাধটা সংগঠিত হচ্ছে না। এবং আমরা প্রায় খবরে দেখি যে ইউএনও বিয়ের বাড়িতে পৌঁছে যাচ্ছেন, যে রান্না বান্না হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু ইউএনএ গিয়ে সেখানে সেই বিয়ে থামিয়ে দিয়েছেন। তো সুতরাং আমাদের আসলে সব কিছুই লাগবে, আইন লাগবে, আইনের প্রয়োগটা লাগবে, এবং আদালতে যেখানে আমাদের এই বিচার ব্যবস্থা চালু রয়েছে তার রাষ্ট্রীয় কাঠামোর
সংস্কারটা লাগবে, যেন দ্রুততম সময়ের মধ্যে আমরা বিচারটা পাই। সুতরাং এই বিষয়গুলো, এই সচেতনতাগুলো এবং পুরো বিষয়টি, সবগুলো বিষয় যদি আমাদের অন্তর্ভুক্ত করতে পারি আমরা সমাজে, তাহলে এই রাষ্ট্রে আমরা নারী এবং শিশু সহায়ক সমাজ গড়ে তুলতে পারবো। ধন্যবাদ ফেরদৌস বাপ্পি। উভয় পক্ষের বক্তব্য যথেষ্ট প্রাণবন্ত ছিল। যারা পক্ষদল অর্থাৎ সচেতনতা বিষয়ে, তারা বলতে চেয়েছে যে বাল্যবিবাহ বা শিশু শ্রম এগুলো কমানোর জন্য সব ক্ষেত্রে আইন ছাড়াও দেশের ব্যাপক জনগোষ্ঠীর জানা প্রয়োজন। অনেকে হয়তো জানেই না যে 18 বছরের নিচে বা কিশোরীদের বিয়ে দেওয়া নিষেধ। একইভাবে আমাদের নারী নির্যাতন সংক্রান্ত বেশ কিছু আইন আছে এবং একটা সুখের বিষয় যে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ এই সরকার এই 25 সালেই সংশোধিত আকারে প্রকাশ করেছে, যেটা ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইন। এখানে বেশ কিছু ক্ষেত্রে শাস্তির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট আইনগুলো হচ্ছে বাল্য বিবাহ নিরোধ আইন, যৌতুক নিরোধ আইন, পারিবারিক আদালত আইন, এবং আমরা জানি যে আমাদের নারী নির্যাতন সংক্রান্ত একটা হেল্পলাইনও আছে। এটা হচ্ছে 109 মূল বক্তব্য হচ্ছে যে শুধু আইন নয়, আইনের সাথে সামাজিক সচেতনতা, এ দুটোই হচ্ছে একটা আরেকটার পরিপূরক। এবং সংক্ষেপে বলতে গেলে লজ উইদাউট অ্যাওয়ারনেস ইজ ইনএফেক্টিভ, একই সাথে অ্যাওয়ারনেস উইদাউট ল ইজ ইনসাফিসিয়েন্ট। আমার কাছে উভয় পক্ষের ফলাফল চলে এসেছে। আমি এখন ফলাফল ঘোষণা করব। উভয় পক্ষের বক্তব্যই যথেষ্ট ভালো হয়েছে, কাজে আশা করব কেউ দুঃখ পাবে না। বিজয়ী দল হয়েছে বিপক্ষ দল, অর্থাৎ বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং শ্রেষ্ঠ বক্তা হয়েছে বিপক্ষ দলের দলনেতা সানজিদা তালুকদার সিনহা, তাকেও বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।